সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো তোমাদের যেই 2021 সনের পরীক্ষা হবে, সেখানে তোমাদের সিলেবাসে যে সকল অধ্যায়গুলো রাখা হয়েছে তার মধ্যে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর, এটি একটি অধ্যায় আছে। সেই সিলেবাসের মধ্যে এই অধ্যায়টি আছে এবং এই অধ্যায়টি আজকে তোমাদের আমি জাস্ট একটা রিভিউ দিব। মূলত এর উদ্দেশ্য হলো আমরা এই অধ্যায়ে যে সকল প্রবলেমগুলো সলভ করেছি বা করব, সেগুলো সূত্রগুলো আমাদের জানা আছে কিনা, বা এর মধ্যে আমরা এগুলো কতগুলো মনে আছে বা কতগুলো মনে নেই, সেগুলো একটু জাস্ট আমরা দেখে নেব। তো মূলত আজকে আমি এই ক্লাসটাকে চাচ্ছি যে তোমাদের সূত্রগুলো মনে করিয়ে দেওয়া, বা জাস্ট যেগুলো আমরা ব্যবহার করেছি বা ব্যবহার করব, এই বিষয়গুলো আমরা আবারও তোমাদের সামনে নিয়ে আসা। তো দেখো, সবগুলো হয়তো আমরা এখানে নাও আসতে পারে, কোনোটা বাদ পড়লে সেটা তোমরা অবশ্যই আবার বই থেকে দেখবে। আমরা এখানে প্রথম যে সূত্রটা লিখেছি, তোমাদের কি মনে পড়ে? এটি একক ভেক্টর এর সূত্র, অর্থাৎ একক ভেক্টর কিভাবে বের করবে। তুমি একটা ভেক্টর দেয়া থাকলে কিভাবে একক ভেক্টর বের করা যায়, এই সূত্র দিয়ে তুমি অনায়াসে সেটা বের করতে পারো, এবং এইটা অলসো একক ভেক্টরের সংজ্ঞাও বটে। তো এই সূত্রটাতে আমরা যদি যেমন একটা ভেক্টর যদি তোমাকে দেওয়া হয় যে এ ভেক্টর ইকুয়াল টু টোয়াইস আই প্লাস 3j মাইনাস 5k, এই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর বের করো, বা এই ভেক্টরের সমান্তরালে একটি একক ভেক্টর কি হবে, এরকম প্রশ্ন যদি হয় তাহলে তুমি এইভাবে এটা করে অ্যান্সার করতে পারবে। আবার কোনো একটি তলের মধ্যে দুইটি ভেক্টর যদি অবস্থান করে, সেই তলের লম্ব দিকে একটি একক ভেক্টর বের করতে বলে, তখন আমরা যেই ভেক্টর দুটি দেয়া আছে তাদেরকে ক্রস গুণ করে নিলে লম্ব দিকে ভেক্টর তৈরি হলো। সেই লম্ব দিকের ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা ওই দিকে, অর্থাৎ যেই তলে এ বি আছে সেই তলের লম্ব দিকে একটি একক ভেক্টর পেতে পারি। তাই এই সূত্র দিয়ে আমি তলের লম্ব দিকের একক ভেক্টরটা বের করে নিতে পারি। আর এই যে সূত্রটা, এইটা আমরা যেই কোনো ভেক্টরের জন্য তার মান মানে যে কোনো ভেক্টরের জন্য তার স্থানাঙ্ক দেয়া থাকলে, যেমন এক্স ওয়াই জেড, অর্থাৎ সংখ্যাগুলো দেয়া থাকলে এক্স ওয়াই জেড কখনো 2, 1, -3 ইত্যাদি হতে পারে, তখন আমরা যেই কোনো অবস্থান এর জন্য আমরা এই ভেক্টরটা লিখতে পারি। সেটা এ দিয়ে লিখতে পারি, আর দিয়ে লিখতে পারি, পি দিয়ে লিখতে পারি, বিভিন্ন যাই কিছু দিয়ে লিখি, সেটি আমাদের কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হিসেবে লিখতে পারি। সেটা চিহ্ন আমরা যে কোনোটাই দিতে পারব। তো এই বিষয়টি আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। তারপর দেখো, এই ভেক্টরটা যেই কোনো একটা ভেক্টরের মান আমরা কিভাবে বের করি। সেই ভেক্টরটার মান বের করার জন্য ওই যে স্থানাঙ্কগুলো আছে, যে স্থানের অঙ্কগুলো আছে, ওগুলোর বর্গ করে যোগ করে তার বর্গমূল নিলে আমরা ওই ভেক্টরের মান পাবো। এখানে এইভাবে লিখতে হবে পরম মান, ঠিক আছে? তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো। যেমন আমরা এখানে মান বের করছি, ব্যবহার করছি, দেখো এখানেও a ক্রস b এর মান বের করছি বা ব্যবহার করছি, এই প্রক্রিয়াই আমরা করে নিব। তাইলে এগুলো আমরা এখন আমাদের মনে পড়ছে যে আমরা এগুলো আসলে শিখেছি, জাস্ট তোমাদেরকে আমি পুনরায় একটু জাস্ট মনে করিয়ে দেওয়া। আর ভেক্টর মানে আর মানে হলো এটি আমরা সামান্তরিক সূত্রের লব্ধি, দুইটি ভেক্টরের লব্ধির মান নির্ণয়ের সূত্র লিখেছি। r ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটা তোমাদের জানা আছে। এবং এটি দুইটি ভেক্টর দেয়া থাকলে তার কোণ দেয়া থাকলে মধ্যবর্তী, তখন আমরা এই প্রক্রিয়ায় ভেক্টরের লব্ধিটির মান বের করতে পারবো। বলবো যে এটা প্রয়োগ আমরা কোথায় করব। দেখো, আমরা যখন নদীতে স্রোতের বেগ এবং নৌকার বেগ থাকে, তখন লব্ধি বেগ হিসেব করার জন্য আমরা এইটা মানে এই সূত্রটা ব্যবহার করতে পারবো। আরও বিভিন্ন জায়গায় আছে তোমার, যেমন আমাদের বাতাসের বেগ, বৃষ্টির বেগ, সেইখানেও আমাদের এই সূত্রটা ব্যবহার হবে।
অবশ্যই সেখানে কোণ ম্যাক্সিমাম ক্ষেত্রে 90 ডিগ্রি হয়, কোণ 90 হলে এই অংশটা 0 হয়, সমস্যা নেই, তখন √p² + q² হয়ে যাবে। আচ্ছা, তার মানে সূত্রটার ব্যবহার আছে একাধিক, মানে দুইটি ভেক্টর যখন হবে ওই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি আমি পাই তাহলে লব্ধির মান বের করতে পারবো। আর এখানে আরেকটি কথা উল্লেখ করার মতো যে যখন আমাদের পি ও কিউ, আমরা যখন p + q লিখবো, p + q লিখবো, তখন আমাদের এর মান হিসেবে এটা লিখবো। আর যখন আমি এখানে p - q লিখবো, মনে রাখবা এর পরম মান হিসেবে লিখবো, তখন আমি কিন্তু এখানে মাইনাস চিহ্ন দিব। এটা একটু স্মরণ রাখবা। যখন আমরা p - q এর পরম মান বের করব তখন এখানে মাইনাস, যখন p + q এর পরম মান বের করব তখন এখানে প্লাস করবে। এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের, এদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আসো লব্ধির সর্বোচ্চ মান। তোমরা জানো ভেক্টর দুটি যখন একই দিকে ক্রিয়া করে তখন লব্ধির সর্বোচ্চ মান সেটা হলো p + q, অর্থাৎ নদীর স্রোতের অনুকূলে যদি আমরা নৌকা চালিত করি তাহলে লব্ধি বের হবে p + q। আর p - q অর্থাৎ স্রোতের একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের জাস্ট অপোজিটে হয়, অর্থাৎ বিপরীত দিকে হয়, তখন এখানে p - q হবে। যেমন আমরা স্রোতের প্রতিকূলে যদি নৌকা চালাই, অর্থাৎ আমরা উজান দিকে যদি নৌকা চালাই সোজাসুজি স্রোতের প্রতিকূলে, তবে আমরা সেখানে p - q দিয়ে আমাদের লব্ধির মান বের করবো, অর্থাৎ লব্ধি বেগ বের করবো তখন আমরা এটা। তারপরে আমাদের থিটা হলো এখানে লব্ধির সঙ্গে p এর অন্তর্ভুক্ত কোণ। এখানে মনে রাখবা যে এই যে থিটাটা, এই থিটা আমাদের এখানে p এর সঙ্গে, দুইটা ভেক্টর p এবং q, এই p ও q এর মধ্যে এখানে p এর সঙ্গে আমরা লিখেছি থিটাটা যদি p এর সাথে হয় কোণ হয়, তাহলে থিটা = tan ইনভার্স q sin α / p + q cos α হয়। তোমাদের এটা নিশ্চয়ই মনে আছে, তবে তোমরা একটু সতর্ক থাকবে। যেমন আমরা যখন নদীর স্রোত এবং নৌকার অঙ্ক করব, তখন সেখানে আমরা এই p ধরবো কাকে, স্রোতের বেগকে আমরা p ধরবো, অর্থাৎ vc স্রোতের বেগ vc দিয়ে আমরা প্রকাশ করি। এইটার জায়গায় আমরা লিখবো হলো p, অর্থাৎ p কে আমরা vc দ্বারা প্রকাশ করব বা vc কে p দ্বারা। আর vb অর্থাৎ নৌকার বেগ, এটাকে আমরা q দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের কোণটা হলো p এর সাথে, তাহলে আমার এই জায়গাগুলোতে p এবং q গুলো রিপ্লেস হবে vb এবং vc দ্বারা। যথাক্রমে vc এর জায়গায় আমি p এর জায়গায় আমি vc লিখবো, আর q এর জায়গায় আমি vb লিখে অঙ্ক করব। আমরা যেন আমাদের এটা মনে থাকে, না হলে সেই ক্ষেত্রে উল্টাপাল্টা লিখলে আমাদের অঙ্কটা হবে না তখন। তাহলে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে তখন সিম্বল যখন চেঞ্জ হবে তখন আমরা অবশ্যই সে আদলে সূত্রটাকে ঠিক রেখেই করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি তোমাদের এগুলো স্মরণ করাই দিচ্ছি। এবার আসো বিভাজন। ভেক্টর রাশির যখন আমরা বিভাজন করি, একটি ভেক্টরকে যখন আমি দুইটি মানে ভেক্টরে বিভাজন করি, তাহলে বিভাজিত অংশগুলোকে আমরা উপাংশ বলে থাকি। তো যখন আমাদের তোমরা জানো যে p বাহু আলফা কোণে, q বাহু বিটা কোণে বিভাজিত হয়, চিত্র বইতে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। আমি জাস্ট বলছি যে তখন p = r sin β / sin α + β হয়, এবং q = r sin α / sin α + β হয়। তো এখন যদি আলফা এবং বিটা যদি আমাদের দেয়া থাকে, অর্থাৎ যদি এরকম আমাদের এটা যদি r হয়, এটা যদি p হয়, এটা যদি q হয়, তাহলে এটা আলফা, এটা যদি বিটা হয়, তাহলে আমাদের এই আলফা বিটা যদি দেয়া থাকে এবং r এর মান দেয়া থাকে, তাহলে p এর অংশটা আমরা বের করে দিতে পারবো। আবার q অংশটা কত হবে বা উপাংশটা কত হবে সেটি আমরা বের করে দিতে পারবো। তাহলে এইভাবে আমরা আমাদের অঙ্কটা অনায়াসে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এবার দেখো এই দুইটা আমরা তো করে ফেললাম বা করে ফেলতে পারবো। সতর্ক থাকতে হবে, দেখো নিচে কিন্তু আলফা প্লাস বিটা আছে, সাইন আছে, উপরে সাইন আছে, কিন্তু একটাতে বিটা আছে, অর্থাৎ পি তখন নিব আমরা বিটা কোণ, অল্টারনেটিভ সাইডের কোণটা। যখন কিউ নিব তখন আমরা কিউর অল্টারনেটিভ সাইডে পি সাইডের কোণটা নিব। দেখো এখানে সূত্রের মধ্যে একটু সবগুলোতে সিমিলার, জাস্ট এখানে এই যে পি এর সাইডের জন্য বিটা অল্টারনেটিভ বিটা কোণ,
কিউ সাইডের জন্য অল্টারনেটিভ সাইড অর্থাৎ আলফা কোনটা, এটাই, আর বাকিটা ঠিক আছে একই রকম। আর এখানে দেখো যখন আমরা লম্ব বিভাজনে চলে যাব, অর্থাৎ বিভাজিত অংশগুলো পরস্পরের সাথে সমকোণে থাকবে, যখন এইরকম চিত্রটা হয়ে যাবে, অর্থাৎ পি ও কিউ পরস্পরের সাথে সমকোণে হবে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হবে টোটাল কোণটা, তাহলে আর কে যখন আমরা বিভাজন করব তখন এই পি এর দিকে, পি ভেক্টরের দিকে হবে, পি ভেক্টরটার ইয়েটা হবে, পি এর দিকে হবে আর কস আলফা, কিউর দিকে হবে আর সাইন আলফা। এটি তোমরা ইতিমধ্যে আমার মনে হয় তোমাদের এটা একদম মানে মুখস্থ হয়ে গেছে, বা একদম তোমরা ধারণা সঠিক করে ফেলছো। যেই পাশের সঙ্গে কোণ সেই পাশের সঙ্গে কস, অপোজিট সাইডে যেই পাশে কোণ বিবেচনায় নেওয়া হয়নি সেই পাশে সাইন, এটা খেয়াল থাকবে, তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ। আর একটা বিষয় আমরা যেটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হলো, যখন আমরা নদী নৌকার অঙ্ক করবো এই জায়গাটাতে আমাদের শর্টকাটে মানে টাইম ক্যালকুলেট করা যায়, অর্থাৎ ওভারে পৌঁছার কত সময় লাগবে, ওভারে পৌঁছতে কত সময় লাগবে, কোন নৌকাটি আগে পৌঁছাবে ইত্যাদি ধরনের এই প্রবলেম এখানে আমাদের দেওয়া হয়। সেই প্রবলেমগুলো সলভ করার সময় আমরা একটু যদি সতর্ক থাকি, কেয়ারফুল থাকি, তাহলে আমাদের কোনো কষ্টই হবে না। দেখো টাইম ক্যালকুলেশনের জন্য আমরা জানি টাইম ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই বেগ। তাইলে নদীর ওপারে পৌঁছার জন্য যে বেগটি কাজ করে সেটি হলো ওই পার বরাবর বেগের উপাংশ। তাহলে যদি আমি নৌকার বেগের উপাংশ, তো আমরা জানি স্রোতের বেগ ওপার বরাবর কোনো উপাংশ থাকে না, তাহলে নৌকার বেগের ওপার বরাবর মানে অপর পার বরাবর উপাংশ থাকে, তাহলে সেটি যদি আমি বের করে নিতে পারি বিবি সাইন আলফা, অর্থাৎ এখানে বিসি এর সঙ্গে বিবি এর অন্তর্ভুক্ত কোণ, ধরো এটা হলো আমার বিসি, এটা হলো আমার ধরো বিবি, দেন এই কোণটা যদি আমার দেয়া থাকে তাহলে আমি এই ভিবি সাইন আলফা দিয়ে ওভার বরাবর বেগের উপাংশটা করে নিতে পারি। অথবা যদি আমি লব্ধি বেগ পাই, ধরো এটার লব্ধি বেগ ভি এবং এটা যদি থিটা হয়, তাহলে আমি বি সাইন থিটা দিয়েও ওভার বরাবর বেগের উপাংশটা করে নিতে পারি। অর্থাৎ যদি লব্ধি বেগ আকারে করি তাহলে আমি বিবি সাইন থিটা দিয়েও লিখতে পারি, আর যদি লব্ধি বেগ না করি তাহলে সাইন আলফা দিয়েও বিবি সাইন আলফা দিয়েও আমি এটা করে নিতে পারি। যখন যেভাবে আমার তথ্যপত্র থাকবে, ডাটা থাকবে, আমরা সেইভাবে ফলো করব। তাহলে আমরা অপর পার বরাবর বেগের উপাংশ নিতে পারলেই এবং দূরত্ব দিয়ে ভাগ করে দিলে তাহলে আমি টাইম অপর পারে পৌঁছার টাইম ক্যালকুলেট করতে পারবো। এগুলো আমাদের খুবই মানে প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় আসে, তো আমরা এটা করার সময় এইভাবে সতর্কতার সঙ্গে করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসো আমরা এই জায়গায় যাচ্ছি, এই যে থিটা, এটা তোমরা জানো যে ডট গুণনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হইল কোণ নির্ণয়, অর্থাৎ ভেক্টর দুইটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের জন্য আমরা ডট গুণন দিয়ে করে থাকি। ক্রস গুণন দিয়ে করা যায়, কিন্তু ডট গুণন দিয়ে আমাদের অতি সহজ হয়ে যায়। তাইলে আমরা ডট গুণন দিয়ে এ থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি, এখানে এ বি যে লিখেছি, এ এর মান এবং বি এর মান পরম মান, এটি আমাদের এই সূত্র দিয়ে আমরা করব, কিন্তু এ এর মান এবং বি এর মান বের করার সময়। আর এটা হলো অভিক্ষেপ, তোমরা জানো এ বরাবর বি এর অভিক্ষেপ বা বি বরাবর এ এর অভিক্ষেপ, এ এর উপর বি এর অভিক্ষেপ, বি এর উপর এ এর অভিক্ষেপ, এই কথাটা যখন বলা থাকে আমরা তখন একটু খেয়াল রাখবো যে ভেক্টরটির অভিক্ষেপ করতে বললো। যেমন আমরা যদি বলি এটা এ, এটা যদি বি হয়, তাইলে এটা যদি থিটা হয়, তাহলে এ এর উপর বি এর অভিক্ষেপ, তার মানে আমাকে বি cos থিটা বের করতে বলছে। বি এর অভিক্ষেপ তার মানে এ বরাবর বি এর অভিক্ষেপ এইটুকু আমাকে বের করতে বলতেছে, তখন আমি বি cos থিটা বের করব এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান। আবার যদি বলে যে বি এর উপর এ এর অভিক্ষেপ, তাহলে এটা থেকে এটার উপর লম্ব টানলে যেটা হয় সেটা, তার মানে এটা বের করতে বলছে, তখন আমি আসলে এ cos থিটা বার করব। তাহলে এ cos থিটা বের করলে এ cos থিটা মানে হলো বি এর উপর এ এর বা বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। এটি খেয়াল থাকতে হবে, না হলে আমরা ভুল করে ফেলবো, খুব সতর্ক থাকতে হবে। তাহলে যার অভিক্ষেপ অপরের উপর, তারপর সে cos থিটা, এইভাবে করলে আমাদের আর ভুল হবে না। তাহলে বাকিটা তো আমরা ডট গুণনের যে ফর্মুলা এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা, ওটা জাস্ট চেঞ্জ করে নিলেই সেটা হয়ে যাচ্ছে। এখন দেখো এখানে এ
আর বি যদি কি হয় পরস্পর লম্বভাবে থাকে, তাহলে আমরা এখান থেকে পেতে পারি হলো এ ডট বি ইকুয়াল টু 0। তো এ ডট বি ইকুয়াল টু 0 শুধু আমাদের দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা এটা যাচাই করার জন্য ইউজ করতে পারি, এবং সাথে সাথে আমরা এটাকে আরও অন্য ব্যবহার করতে পারি। দুইটা ভেক্টরের মনে করে একটি অজানা রাশি অজানা মান দিয়ে দিল, বা এটাকে আমরা বের করতে বললো যে কত হলে এম এর মান বাই এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়, এটি বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি। সূত্র মানে হলো ডট গুণন করে 0 ধরে ওই অজানাটা বের করে নিতে পারি। তাছাড়াও ডট গুণনে আমরা কি করতে পারি, কাজ, অর্থাৎ দুইটি আমাদের যদি বল ভেক্টর এবং ধরো সরণ ভেক্টর, এখানে আর মানে হলো সরণ ভেক্টর, বল ভেক্টর বা সরণ বল ভেক্টরের সাথে সরণ ভেক্টর দেওয়া থাকলে কাজ হিসাব করতে পারি আমরা। আর আসো ক্রস গুণনের ক্ষেত্রে দুইটি ভেক্টর সমান্তরাল কিনা এটা যাচাইয়ের জন্য ক্রস গুণন আমরা হিসেব করে থাকি। ক্রস গুণন ফলে দুইটা ভেক্টর সমান্তরাল হলে ক্রস গুণফল ইকুয়াল টু 0 হবে, এ ক্রস বি ইকুয়াল টু 0 হবে। এবং অনেক সময় দুইটা ভেক্টর দিয়ে একটা অজানা রেখে দেয়, বলে যে ওই অজানাটি কত হলে ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল, সেটাও আমরা আগে সমান্তরাল ক্রস গুণন করে 0 ধরে তখন ওই আননোনটাকে আমরা বের করে নিতে পারি। এবার আসো এই ব্যাসার্ধ ভেক্টর এবং যদি আমাদের বল ভেক্টর দেয়া থাকে, তাহলে এই ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরে দেয়া থাকলে আমাদের অনেক সময় টর্ক হিসাব করতে বলে। টর্ক, এখানে টর্ক হলো টাউ, টর্ক। এই টর্ক হিসাব করার জন্য আমরা ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরকে ক্রস গুণন করব। ক্রস গুণফল করলে যেটা ভেক্টরটা পাবো সেটা হলো টর্কের ভেক্টর। আর টর্কের যদি পরম মান বের করতে বলে, জাস্ট ওই যে আমরা এই সূত্র ব্যবহার করে তখন আমরা পরম মানও বের করে দিতে পারবো। এবং মনে রাখবে টর্ক বের করার সময় তোমরা অবশ্যই আর ক্রস এফ করবা, কখনো এফ ক্রস আর করবে না, কারণ আর ক্রস এফ এর দিকেই আমাদের প্রকৃত স্ক্রু নিয়ম মেনে টর্কের দিকটা আসে। এবার আসো এই সূত্রটা আমরা পূর্বে বলেছিলাম এখানে যে দুইটি ভেক্টর যদি একই তলে অবস্থান করে তবে সেই তলের লম্ব দিকে একক ভেক্টর বের করব আমরা এই সূত্র দিয়ে, যেটা আমরা এখানে বলেছি। এখানে প্লাস মাইনাস দিয়েছি যে কোন ভেক্টরটা আগে বা কোন ভেক্টরটা পরে। আমরা জানি তলের লম্ব দিকে দুইটাই হতে পারে, যেমন একটা তলের লম্ব দিক দুইটাই হতে পারে, উপরের দিকেও হতে পারে নিচের দিকেও হতে পারে, মানে একটা তলের দুইটা সাইডের দিকেই লম্ব হতে পারে। এই জন্য এখানে প্লাস মাইনাস দিয়ে দুইটা দিকে আমরা এখানে নিয়ে নিলাম। আর এখানে এল ভেক্টর এইটাকে বলি আমরা কি, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ক্রস গুণন থেকে আমরা এটা করে নিতে পারি অতি সহজে। এই ধরনের প্রশ্ন আমাদের অনেক সময় দিয়ে দেয়। এখানে আমরা এখানে যে ভরবেগ যে লিখেছি, এটা কিন্তু ভরবেগ মানে হলো ভরবেগ মানে যেটা সেটা কিন্তু মনে রাখবা এম এবং ভি এর এইখান থেকে পাবো, এইভাবে পাবো। অনেক সময় আলাদা করে দিয়ে দিতে পারে, তখন ভরকে আমরা এখানে গুণ করে নিতে হবে, তাইলে ভরবেগ পাবো। এবার আসো শেষ যে আমরা একটা সূত্র লিখেছি, দেখো ভলিউম। যেমন আমাদের যদি তিনটা ভেক্টর, একটা ঘনবস্তুর, এখন ঘনবস্তু বলতে এটাকে বলবো আমরা সামান্তরক। একটা সামান্তরক মানে ত্রিমাত্রিক বস্তু, যার একটা বাহু এ, আরেকটা বাহু বি, আরেকটা বাহু দেওয়া আছে সি ভেক্টর দিয়ে, তাহলে সেই সামান্তরকের আয়তন হলো ভি ইকুয়াল টু এ ডট বি ক্রস সি। আবার আমরা ওইটাও লিখতে পারি, ধরো বি এ ডট বি ক্রস সি, বি ডট এ সি ক্রস এ, এরকমও লিখতে পারবো, সেটা ব্যাপার না। কিন্তু যে কোনোটা দিয়ে করি ভলিউম সিমিলার আসবে। তবে ভলিউম ক্যালকুলেশনে যদি কখনো নেগেটিভ আসে তাহলে আমরা এটাকে অ্যাবসলিউট মান নিব, পরম মান নিব, এটা খেয়াল রাখতে হবে। কারণ কখনো কখনো ডিরেকশনগত কারণে এখানে নেগেটিভ চলে আসতে পারে, তাই আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান নিব। তো এখন কথা হলো যে এই যে ভলিউম মানে এখানে আমরা আরেকটা কথা বলে রাখা ভালো যে এ ক্রস বি যখন আমরা নিয়ে পরম মান করি, তখন কিন্তু একটি সামান্তরিকের আয়তন, এটা দ্বারা বুঝে একটা সামান্তরিকের আয়তন বুঝে। এটি হলো একটি সামান্তরিকের আয়তন, আয়তন না, ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল, আয়তন না, সামান্তরিকের ক্ষেত্রে হবে ক্ষেত্রফল। তাহলে এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা আর লিখছি না। তাহলে এটা সামান্তরিকের
ক্ষেত্রফল, আয়তন নয়। আয়তন হলো ত্রিমাত্রিক বস্তুর হবে আয়তন, এটি সামান্তরিকের ক্ষেত্রফল প্রকাশ করে। এটি তোমাদের মনে রাখতে হবে। আর এটি হলো সামান্তরকের আয়তন প্রকাশ করে। তাহলে সামান্তরক মানে ত্রিমাত্রিক বস্তু, আর এটা হলো সামান্তরিক হলো দ্বিমাত্রিক তল, ওটা হলো ক্ষেত্রফল, তাই এটা হলো আয়তন। এখন এই আয়তন প্রকাশ করে এটা, তাহলে এটা দিয়ে আয়তনের প্রকাশের ক্যালকুলেশন আমরা করতে পারি। তাছাড়াও যদি বলে যে এ বি সি তিনটা ভেক্টর দিয়ে যদি আমাকে বলে যে এরা সমতলীয় কিনা, মনে রাখবে যে যদি এ বি সি সমতলীয় হয় তাহলে তো আয়তন শূন্য হয়ে যাবে, কারণ তলের কোনো আয়তন হতে পারে না, তলের কোনো আয়তন থাকতে পারে না, যার কারণে সমতলীয় বললে এই আয়তন ইকুয়াল টু আমরা লিখবো এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0। তাহলে আমি যদি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 পাই, তাহলে আমরা কি বলবো, ভেক্টর তিনটি সমতলীয়। ভেক্টর তিনটি কি সমতলীয়, এটা আমরা বলবো তখন। তাহলে সমতলীয় কিনা এটা চেক করতে বললে বা দেখাইতে বললে আমরা তখন এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 দেখাইতে পারলে এটা সমতলীয় হয়ে গেল। আর অনেক সময় বলে যে যেমন ওই অঙ্কগুলোর মতো অজানা কোনো একটা কিছু এ বা এম একটা দিয়ে দিল, তো বললো যে ওই স্মল এ বা এম এর মান কত হলে পরে এই ভেক্টর তিনটি সমতলীয় হবে। তাইলে আমি যেটা করতে হবে যে সমতলীয় শর্ত কি, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, আগে এ ডট বি ক্রস সি এটা করে নিব, করে নেওয়ার পরে এটাকে 0 ধরবো, 0 ধরে আমি তখন ওই অজানাটাকে নির্ণয় করে দিব। তাহলে এই প্রক্রিয়ায়ও আমরা আমাদের তাহলে এই সূত্রটা 3 প্রকার প্রয়োগ হবে। আর এখানে এই সূত্রটা আমরা বলছি সামান্তরিকের ক্ষেত্রফল হবে যদি এ এবং বি যদি একটা ত্রিভুজের দুইটা বাহু হয়, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল তখন একটা হাফ হবে, হাফ ইন্টু এ ক্রস বি হবে, এটা মনে রাখতে হবে। আবার যদি এমন হয় যে এ আর বি একটা সামান্তরিকের দুইটি কর্ণ প্রকাশ করে, দুইটি কর্ণকে এ এবং বি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে ওই সামান্তরিকটার ক্ষেত্রফল কত হবে, তখনও কিন্তু হাফ অফ এ ক্রস বি হবে। তাহলে সামান্তরিকের কর্ণ বললে হাফ অফ এ ক্রস বি, ত্রিভুজের বাহু বললে হাফ অফ এ ক্রস বি, সামান্তরিকে যদি দুইটি বাহু বলা হয় এ বি দিয়ে তাহলে শুধু এ ক্রস বি। তাহলে এই সূত্রগুলো আমি তোমাদের বলতে চাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো বা তোমরা ইতিমধ্যেই সবই হয়তো তোমাদের আয়ত্তে এসেছে, তারপরেও জাস্ট একটু আমরা রিভিশন দিলাম আমাদের যেন চর্চায় থাকে। তো আমরা তোমাদেরকে পরামর্শ দিব যে তোমরা চর্চা করো, প্র্যাকটিস করো এবং অঙ্ক সলভ করো, প্রতিনিয়তই তোমরা কাজ করো ইনশাল্লাহ, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। সিলেবাসটাকে বারবার রিভিশন দাও, ইনশাল্লাহ সমস্যা হলে আমরা যখন সরাসরি ক্লাসে যাব তখন আমরা দেখাবো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা সেগুলোর সমাধান বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।